রয়েছেন আনিস আলমগীর। এই মুহূর্তে বলা যেতে পারে যে সবার মুখে যে নামটি, সেটি আনিস আলমগীর, আপনার নাম। আমি খুব আনন্দিত আপনাকে আজকে আমি দেখতে পেয়ে। আপনি অনেক দিন মানে আমার নিয়মিত অতিথি ছিলেন। আপনাকে অসম্ভব রকম মিস করেছি। কেমন ছিলেন এই কটা দিন? আমি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে আপনার শুনেছি, তাও ছোট্ট করে যদি আমার দর্শকদের জন্য একটু বলতেন, কেমন ছিল কারাগারের দিনগুলো? কারাগারের দিনগুলো তো ভালো থাকার কোনো কারণ নাই। ১ম ১ মাস অনেক কষ্ট করেছি। কারণ তখন ডিভিশন পাইনি এবং আমাকে আদালত ডিভিশন দিয়েছিল আমাকে যেদিন গ্রেপ্তার আ কারাগারে নিয়ে যাচ্ছে সেদিনই। কিন্তু বাংলাদেশের যে সিস্টেম এমন একটা করে রেখেছে যে কারাগারে গিয়ে আসলে কারার অভ্যন্তরে যে কত অনিয়ম হয় এবং মানুষ যে আইনের দ্বারা কিভাবে নির্যাতিত হয় এগুলো সবচেয়ে বেশি দেখেছি। ১ম টা আমার হলো যেটা হচ্ছে আমার ডিভিশন দিয়েছে কিন্তু ডিভিশন দেবে না। কেন? ডিভিশন অনুমোদন লাগবে ডিসি সাহেবের। ডিসির অনুমোদন ছাড়া হয় না। তো এবং সরাসরি যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে সরাসরি তার ডিভিশন হবে। কিন্তু আদার্স এ তারা দেবে না। এই যে একটা আইন করে রেখেছে সরকার বা ডিসিদেরকে এই যে ক্ষমতা দেওয়া, আদালতের উপরে তাদেরকে ক্ষমতা দিয়ে রাখা। এই 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 এইটা ১ম অনাচার আমার চোখে পড়ল এটা। এবং সেই অনাচারের কারণে আমাকে নিয়ে গেল ১ম এ এ কেরানীগঞ্জে। সেখান থেকে পরের রাতেই আমার মানে হাসপাতালে তুলেছিল ওই রাতে। হাসপাতালের একটা এগুলো বলে আমদানি বলে। সুতরাং আপনি যদি কখনো যান জেলে দেখবেন আমদানি বলে যে সেলগুলো থাকে বা ১ম যাদেরকে নিয়ে রাখা হয়, একেকটা রুমে ১০০ থেকে ২০০ লোক একসঙ্গে থাকে এবং এটা ইলিশ ফাইল বলে। একটার কাছাকাছি এমনভাবে থাকবে। মানে ইলিশ মাছ যেভাবে রাখে ওইভাবে করে মানুষ ঘুমাবে। সো এরকম একটা পরিবেশে ১ম নিয়ে যাওয়া হয়। আমাকে সৌভাগ্য বলতে হবে যে আমাকে আমদানিতে দিয়েছিল মেডিকেলে। সেখানে একটা সিট ছিল। মানে খাট ছিল আরকি। খাটের একটা ব্যবস্থা করেছিল যে ছেলেটা ওখানে ছিল। আমি ওভারঅল বলব যে আ প্রশাসনিক যে হয়রানিগুলো আছে সেটা আছে। কিন্তু ব্যক্তি হিসাবে আমাকে কেউ অবজ্ঞা করে নাই। সেটা ডিবি থেকে শুরু করে একেবারে জেল মুক্তি পর্যন্ত সবাই এটুকু করেছে। কিন্তু প্রশাসনিক যেই কাঠামোটা তৈরি হয়ে আছে যুগ, যুগ ধরে, যেমন ১ম যে বললাম ওইখান থেকে কেরানীগঞ্জ থেকে আ কাশিমপুরে সেখানে ১ মাস অমানসিক নির্যাতন বলতে হবে এটা। অমানসিক নির্যাতন এইজন্যই যে আপনি সেটাতে অভ্যস্ত না। একটা ৩০ ফুট বাই ২০ ফুট এর একটা রুমের মধ্যে ২৫ জন, সর্বশেষ ৩৫ জন রেখেছিল। একটা টয়লেট, তাও কমোড নাই। তো এরকম মানে পানি আসে মানে ওয়াক্ত করে। সেই পরিবেশ থেকে পরবর্তীতে আমাকে যখন ওই ডিসি সাহেবের হলো, দয়া হলো, উনি ১ মাস পরে ডিভিশন দিলেন এবং অনুমোদন করলেন আদালতের রায় এবং তখন বাকি যে সময়টা ছিলাম সেটা থাকা খাওয়ার কোনো সমস্যা হয়নি। কিন্তু যে নির্জনতা আমরা ১৪-১৫ জন ছিলাম ওই সেলে, তৌফিক এলাহি সহ এবং আরো পুলিশের অনেকগুলো কর্মকর্তা, আমার রাজশাহীর একজন এমপি, হাতিয়ার একজন এমপি, এভাবে অনেকেই ছিলেন এবং বেশিরভাগ আ ইয়েদের আ এমপি বা পলিটিক্যাল লোকদেরকে এখন নিয়ে যাওয়া হয়েছে। যে কেরানীগঞ্জে একটা বিশেষ সেল করা হয়েছে সেখানে একসঙ্গে তাদেরকে রাখা হয়েছিল। তো আমাদের ওখানে ওইভাবে আর ওই পলিটিক্যাল লোক ওইভাবে আর ছিল না। সরকারি কর্মকর্তাই বলতে পারেন বেশি ছিল। ২-১ জন পলিটিক্যাল কর্মকর্তা ছিল। এবং সেখানে কথা বলার আমাদের মানে এক ধরনের বন্ডিংস তো তৈরি হয়ে যায়। যখন আপনি জেলে থাকেন একসঙ্গে দিনের পর দিন থাকছেন। মানে কুখ্যাত খুনির সঙ্গেও আপনার থাকলে সেখানেও আপনাকে ওই রুমে ভালো ব্যবহার আমার সাথে কোনো কুখ্যাত ছিল না। আমি কথার কথা বলছি যে মানুষের মধ্যে তো মানুষের একটা হৃদ্যতা তৈরি হয়। তো ওভারঅল বলব যে এটা চরম নির্যাতনের শিকার হয়েছি আমি। এভাবেই যে একটা মানসিক নির্যাতন চলেছে, শারীরিক না, মানসিক একটা নির্যাতনের মধ্যে দিয়ে অ্যা সর্বশেষ বের হয়ে এসেছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আপনারা যারা এই অনলাইনে বলেন, অফলাইনে বলেন আমার জন্য দোয়া করেছেন। আমি আরো একজনকে বলছিলাম আমার এই ফিলিংসটা আপনি হয়তো জানেন যখন আপনি আমার সহকর্মী ছিলেন। ইরাক থেকে আসার পর যেরকম মানুষ আমাকে জড়িয়ে ধরে ও দোয়া করেছে, এখনো সেই একই ফিলিংস বলছে আপনার জন্য দোয়া করেছি। সবাই একই কথা। আপনার জন্য দোয়া করেছে আপনি যাতে বের হয়ে আসেন। আমার মনে হয় যে আপনাদের সবার দোয়াতে
আমি বেরিয়ে এসেছি এবং আমার ইরাক থেকে আসার পর আমার খুব কান্না আসছিল। বাইতুল মোকাররমের খতিব আমার জন্য জুমার নামাজে দোয়া করেছিলেন এবং সারা বাংলাদেশের বহু মসজিদে দোয়া হয়েছিল। তো সেরকমই আমার কাছে মানে যখন সবাই জড়ায় ধরে তখন এরকম অনুভূতি হচ্ছে যে মানুষের দোয়া আসলে অনেক কাজের। অনেকে বলে যে না দোয়ায় কাজ হয় না। না, দোয়ায় কাজ হয়। হয়েছে, দোয়ার সাথে দাওয়াও লাগে। সেই দাওয়াটাও হয়েছে। সরকারের তরফ থেকেও আমার জন্য যথেষ্ট ভূমিকা রাখা হয়েছে। বিশেষ করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে আমি কৃতজ্ঞতা জানাবো। আরো অনেকে আছেন নেপথ্যে, যার সবার কাছে আমি কৃতজ্ঞ। পার্সোনালি জানাবো। কিন্তু জহিরুদ্দিন স্বপনের কথা বলতে হবে। ইনি আমাদের মিনিস্টার। উনি সম্প্রচার দেখেন বা মিডিয়া দেখছেন। তার একটা দায়িত্ব ছিল যে একজন সাংবাদিককে এবং উনি আমাকে ভালো করে চিনেন। আমি জানেন আমার আম রাজনৈতিক পরিচয় কি। আমি যে দল নিরপেক্ষ অবস্থান থেকে মানুষের জন্য কাজ করি, সত্য কথা বলাটা চেষ্টা করি, সেটা উনি জানেন। সেজন্য অ্যাপ্রিশিয়েট করছেন এবং উনি যথাযথ পদক্ষেপ নিয়েছেন বলে আমি বের হতে পেরেছি এবং অনেকেই এখনো যে বের হতে পারছে না, সেটার কারণ ওই একই ধরনের বিষয়টা। সরকারের তরফ থেকে যদি বিশেষ উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটা বের হওয়া কঠিন। এখন যে জাল ইউনূস তৈরি করে দিয়ে গেছে, এমন এমন পজিশন করে গিয়েছে একেকটা লোকের বিরুদ্ধে ১০ থেকে ১৫ টা মামলা এবং একটা জামিন হলে সেখানে আরেকটা দিচ্ছে। তো এই যে কালচারটা তৈরি করে দিয়ে গেছে ইউনূস, সেটা থেকে যদি এই সরকার যদি বিশেষ কোনো পদক্ষেপ না নেয়, ইন্ডিভিজুয়াল আমার মতো ২-৪ জনের নিচ্ছে সেটা একটা জিনিস। কিন্তু যদি গড়ে ব্যবস্থা না নেয়, তাহলে এই লোকগুলো কিন্তু দিনের পর দিন জেলেই কাটতে হবে এবং কি অমানবিক নির্যাতন আপনি চিন্তা করেন, একেকজনের ১.৫ বছর ২ বছর হয়ে যাচ্ছে জেলে এবং তারা কোনো জামিন পাচ্ছে না। জামিন হয়তো অথচ জামিন হচ্ছে যে একটা লোকের চরম অধিকার এবং চূড়ান্ত অধিকার। সেই অধিকার আপনি দিচ্ছেন না। আপনি কুখ্যাত ডাকাত বা কোনো হত্যাকারীকে যদি ধরে নিয়ে যান, যে সিরিয়াল কিলার সেটা অন্যটা। কিন্তু এমন সব রাজনৈতিক ভুয়া মামলা দিয়ে মানুষকে যে দিনের পর দিন জেলে রাখছে, সেই জিনিসটা অবসান হতে পারে শুধুমাত্র সরকার বিশেষ একটা ব্যবস্থা যদি নেয়। আমি এটার জন্য অনুরোধ করেছিলাম বা আমি সাজেস্ট করেছিলাম যে সরকার যদি একটা ট্রাইব্যুনাল করে বা ট্রাইব্যুনাল বা কোনো একটা সেল তৈরি করে, যেটা আম এই ইউনূস সরকার করে গিয়েছিল বিএনপি আমলে যারা নির্যাতিত হয়েছিল তাদের মামলা প্রত্যাহারের ব্যাপারে। এখানেও এমন একটা সেল তৈরি করা উচিত যাতে করে অন্যায়ভাবে যারা জেল খাটছে এবং যারা আম অহেতুক জেল খাটছে তাদেরকে যাতে চিহ্নিত করে আলাদা করতে পারে। আর যারা রিয়েল ক্রিমিনাল তাদেরকে সাজা দিতে পারে। ইভেন আমি বলব যে রিয়েল ক্রিমিনালদেরও জামিনের অধিকার আছে। যে অধিকারটুকু হরণ না করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের খুব জরুরি হয়ে গেছে। ইউনূস যে জঞ্জাল তৈরি করে দিয়ে গেছিল, আসিফ নজরুল যে ঝঞ্ঝাল তৈরি করে দিয়ে গেছে, সেটার অবসান হতে হবে। কারণ এই সরকার কেন তার ঝঞ্ঝাল কাঁধে নেবে? ইউনূস যে নোংরা কাজ করে দিয়ে গেছে, আসিফ নজরুল যেটা করে গেছে, সেটার দায়িত্ব তো এই সরকার নেবে কেন? তারা তো জেলে দেয় নাই। কিন্তু এখন যে সিস্টেমটা চলছে, আমি যদি মুক্তি পাই আমার জন্য আরেকটা মামলা দিচ্ছে, সেটা তো এই সরকারের ঘাড়ে যাচ্ছে। সো সরকারের আমি মনে করি যে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। চমৎকার বলেছেন যে একটা ট্রাইব্যুনাল গঠন করার কথা। আমাদের আরো অনেক সাংবাদিক জেলে আছে। তাদের ব্যাপারে কিছু জানেন? তাদের সঙ্গে আপনার দেখা হয়েছে কিনা? তারা কেমন আছে? তাদের মুক্তির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমাদের সাংবাদিকদের মধ্যে আমি যে ইয়েতে ছিলাম কারাগার ২ তে, সেখানে আমাকে যে সরি ১ম যে গ্রেপ্তার করা হলো তখন শওকত মাহমুদের সঙ্গে আমার দেখা হলো। শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে কেন? যে সে ষড়যন্ত্র করছিল। ওই যে আমেরিকা থেকে কোন একজন লোক এসেছিল, কি নামটা মনে করতে পারছি না। সেই লোক তাকে তথ্য উপদেষ্টা বানাবে। একটা লিস্টে তার নাম পাওয়া গেছে। তো এখন আমার লিস্ট আপনি একটা লিস্ট তৈরি করলেন। ওই লিস্টে আমার নাম আছে। তো আমার কি দোষ এখানে? আমি জানি না। শওকত মাহমুদকে একের পর এক মামলা দিয়ে আ গ্রেপ্তার করে রেখেছেন। উনার সাথে আমার ট্রাইব্যুনালের ইয়েতে দেখা হলো, ওই যে রিমান্ডে দেখা হয়েছিল যখন আমাকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল। মানে খুবই অসুস্থ অবস্থায় আছেন। এমন এক পরিবেশে তাকে নিয়েছে। অথচ উনি জাতীয়তাবাদী রাজনীতি করেছেন সারা জীবন এবং আওয়ামী লীগ আমলে বছরের পর বছর উনি জেল খেটেছেন। তারপরে জেলে যখন গেলাম তখন আর কেরানীগঞ্জে তো আমার রাখাই হয়নি। পরের দিন আমাকে কাশিমপুরে নিয়ে গেল। কাশিমপুরে আমার সঙ্গে গিয়েছেন আরেকজন সাংবাদিক দুররানি বলে এক।
সাংবাদিক আছেন, যে নওরোজ পত্রিকার সম্পাদক, তাকে আসিফ নজরুলের এক কর্মকর্তা তার ভাষ্য অনুযায়ী যে আইন মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে 2টা রিপোর্ট করেছিলেন, সেই জন্য তাকে 2টা ভুয়া মামলা দিয়েছে। একই দিন সে ক্রাইম করেছে ঢাকা এবং গাজীপুর। এই অবস্থা। উনিও জেলে আছেন। উনার দুই মামলায় সম্ভবত জামিন হয়ে গেছে। হয়তো বের হয়ে যাবেন যদি সরকারের তরফ থেকে আবার উল্টা কোনো ইয়ে না দেয়। আরেকজন দেখা হয়েছিল আজহার আলী সরকার। সেও জাতীয়তাবাদী সাংবাদিক। তার বিরুদ্ধেও ওই একই ধরনের অভিযোগ শওকত মাহমুদকে যেটা দিয়েছিল ওইটাই। সে সে নাকি রাষ্ট্রপতি, সে আমাকে যেটা বলল, এই যে 111 এর সময় সে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিল। হ্যাঁ? রাষ্ট্রপতির সাথে কেন দেখা করেছিল? রাষ্ট্রপতির সাথে দেখা করে সরকার হটানোর জন্য নাকি তার প্ল্যান ছিল। আজহার আলী সরকার যে মানের সাংবাদিক, আজহার মাইন্ড করবে না। আমাদের মানে কনিষ্ঠ রিপোর্টার ছিল সে। যে সে কি করে একটা সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে, তাও রাষ্ট্রপতিকে মিলিয়ে। যে রাষ্ট্রপতি নিজেই পুরো সময় ধরে বন্দী হয়েছিলেন বঙ্গভবনে। তো এই ধরনের ভুয়া মামলাগুলো অনেকগুলো আছে। আর আলোচিত আর ২-৩ জন সাংবাদিক যেটা আছে, যে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল, রূপা, মহিলাদের ওইখানে আছে আরেকটা ছেলে। মহিলাদের জন্য কারাগার যেটা সেখানে আছে। আর ওই ৩ সাংবাদিক, বিশেষ একটা সেলে আছে, আর আরেকটা কারাগারে আছে। ওটা হাই সিকিউরিটি বলে। তো সেখানে তারা বন্দী আছে। সেখান থেকে একজন লোক আমার রুম রুম ইয়েতে এসেছিল। আ আমার এটাকে বলবো, আমার সেলে এসেছিল। মানে আমরা যেখানে থাকতাম আরকি, যে তো সেখানে উনি আমাকে বলল যে তারাও আছে মেন্টালি, তো খুবই ভালো থাকার কথা না। কারণ শেখ হাসিনা সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের মামলাগুলো ওই হয়রানির ওই চূড়ান্ত পর্যায়ে আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অনেকে অনেক কিছু করতে পারে। সরকারি দালালি করেছে। সেটা বড় ধরনের অভিযোগ এবং সেটা প্রকাশ্য দালালি করেছে, সেটা স্পষ্ট। কিন্তু এই দালালি যদি মামলা থাকে, সেরকম মামলা করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে দিয়ে রেখেছে। মানে জুলাই হত্যা মামলায় তারা অংশ নিয়েছিল এই জাতীয়। তো এইগুলো হচ্ছে আপত্তি করার যে জিনিসটা। আমি আমি যেটা করিনি সেটা আমাকে আপনি মামলা দিয়ে রেখেছেন। আপনি যদি দালালির জন্য কোনো মামলা দিয়ে থাকেন, সরকারকে উস্কি দিয়েছিল হত্যা করার জন্য, এই যে এভিডেন্স যদি আপনার থাকে, করেন। কিন্তু আমি মনে করি যে তারা সে ধরনের কিছু করে নাই। তাদেরও জামিন পাওয়ার অধিকার আছে। অ্যাবসোলিউটলি। তো মানে এই একটা ট্রাইব্যুনালের কথা বলেছেন যেভাবে করে আ উম আ ট্রাইব্যুনাল না, মানে বিশেষ একটা সেল করা আরকি, সরকার যেভাবে যেটাই করুক। জি। যে একটা বিশেষ সেল করে দিল, সেখানে সবাই আবেদন করবে এবং তার মামলাগুলো নিয়ে এবং সেই মামলাগুলো নিয়ে তারা পর্যালোচনা করবে। যেমন ধরেন আমার রুমমেট ছিল একজন বিজ্ঞানী। আমার ২ জন রুমমেট ছিল আমার। একজন পুলিশ অফিসার, একজন বিজ্ঞানী সায়েন্স ল্যাবে জব করে। তার বিরুদ্ধে ৫ টা মামলা দিয়েছে। সে ছাত্র জীবনে ছাত্রলীগ করত এইজন্য। সে তো ৩, ৪, ৫ বছর ধরে সরকারি চাকরি করছে। তো সরকারি চাকরি করে কি করে তার এখন আওয়ামী লীগ করার সুযোগ আছে? কিছু নাই। কিন্তু তার ২০১৪ সালের স্ট্যাটাস দিয়ে তাকে বলছে যে সে সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ড করছে। এই ২০১৪ সালে বুঝে দেখেন। এবং তার ৫ টা মামলা ঢাকা শহরে ৫ জন থেকে করেছে। একসাথে সে ওইজনও সন্ত্রাসী হামলায় জুলাই কাকে মেরে ফেলেছে, ওইখানে আরেকজনকে মেরে ফেলেছে। এরকম ৫ টা মামলা করেছে। ৫ টাতে সে জামিন পেয়েছে। লক্ষ, লক্ষ টাকা তার ফ্যামিলি খরচ করেছে। কিন্তু সে মুক্তি পাচ্ছে না। একটার পর আবার ২টা অজ্ঞাতনামা মামলায় তাকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে জুলুমগুলা হচ্ছে, এটা কি জুলাইয়ের লোকজন করছে বা সরকার স্বয়ং করেছে? না, এগুলোর মধ্যেও অফিস পলিটিক্স আছে। আপনার সাথে আমার শত্রুতা আছে, একজন সমন্বয়ক খুঁজে আনলেন। এরকম সমন্বয়ক খুঁজা তার বিরুদ্ধে মামলা করেছে। একটা মামলা তাকে করেছে, সাথে কয়েক হাজার আসামি আছে। যে এই এই এবং সেটা অজ্ঞাতনামা ইয়েতে, এবং ৭০০ জনকে নাকি সোন অ্যারেস্ট দেখানো হয়েছে সেখানে। তো এই যে মামলাগুলা, এই মামলাগুলো যখন স্ক্রুটিনির মধ্যে যাবে, তখন তো অ মানে ওই সেলের লোকজন বুঝে যাবে। আমি বলছি এই জাতীয় অব অব মানে যে কর্মকাণ্ড চলছে সেটা যাতে প্রিভেন্ট হয়। জি। আ আ আ এমনিতে আপনি বলেছেন যে ইউনূস সরকার একটা ইতিহাসের সবচেয়ে বড় বাটপার এবং আপনি বলেছেন যে শেখ হাসিনা কে মানে ধন্যবাদ যে তিনি
বাংলাদেশের মানুষের মধ্যে সবার আগে বুঝতে পেরেছিলেন তিনি কত বড় এই বাটপার। বাটপারটাকে চিনেছেন। হুম। জি। এই বাটপারটাকে সবার আগে উনি চিনেছিলেন। হুম। মানে আপনার তো এলাকার লোক, আপনি তো বদ্দাওয়া বলতেন তাকে, হ্যাঁ? আপনাদের চিনতে সমস্যাটা কোথায় হয়েছিল? তাকে চিনতে আমি আপনি তো খেয়াল করে দেখবেন জুলাই আন্দোলনের অনেক ওই অপকর্ম, ওই সরকারের কর্তৃত্ববাদী শাসনের বা ছাত্রদের উপর গুলি করার, এগুলো আমি বিরোধিতা করেছিলাম। আমি আহ, যে রংপুরে যে ছেলেটাকে গুলি করলো রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেদিনই সঙ্গে সঙ্গে এটার প্রতিবাদ করেছি। আবু সাইদের বিষয়ে বলছি আপনাকে। পরবর্তীতে যখন আহ ইয়ে হলো, ওই তারা ঘোষণা করলো, ও আপনার শেখ হাসিনার পদত্যাগ যদি চাইলো এক দফা, সে এক দফাকে আমি সমর্থন করলাম। এবং পরবর্তীতে যখন এই সরকার যখন প্রতিষ্ঠিত হলো, তখনও কিন্তু আমি 6 মাস ধরে একটা শব্দ এর বিরুদ্ধে বলি নাই। কারণ একটা একটা সরকার এসছে, তাকেও সময় দিতে হবে, সে কি করে আমাদের দেখতে হবে। কিন্তু 6 মাস পরে আমি মুখ খুললাম, দেখলাম যে এই 6 মাস অপেক্ষাটা আমার আসলে ভুল হয়েছিল। যে 6 মাস অপেক্ষা তার জন্য করা ছিল না। কিন্তু আমরা তো আর একজন লোকের কাজ না জেনে কিভাবে আমরা তাকে সমালোচনা করব। বা দেখলাম যে এ তো ক্ষমতায় এসছে 24 দিয়ে আপনি ৭১-কে মুছে দেওয়ার জন্য। এবং তার প্রতিটা কর্মকাণ্ড ছিল সেরকম। ইউনূস নিজে মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধে তার বড় কোনো ভূমিকা ছিল না। সে রাজাকারদের সঙ্গে মিলে মিশে মুক্তিযুদ্ধ কিভাবে ধ্বংস করা যায়, মুক্তিযুদ্ধের দিনগুলোকে কিভাবে ধ্বংস করা যায়, বঙ্গবন্ধুকে কিভাবে ইতিহাস থেকে মুছে ফেলা যায়, এবং তার বাড়ি আক্রমণ, তার বাড়ি পুড়িয়ে দেওয়া, একটার পর একটা করে গেল। সে দলীয় নির্যাতন করছে, সেটা আরেকটা অংশ। যে এবং তার টার্গেট আমি দেখলাম যে সে তার তার যে আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ সোসাইটি করবে, যেটা শেখ হাসিনা পারে নাই। এবং এত এত বড় একটা ফিগার সে এসে আমাদের এটা করবে, কিন্তু সে কিছুই করলো না। সে বরং প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিল। তাতে করে দেশটা আরো খন্ড খন্ড হয়ে গেল, ভাই ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন আরেকজনকে মানছে না, মানতেছে না। মব সংস্কৃতি পুরো দেশটা ভরে গেছে। তো এরকম একটা পরিবেশে তো একে তো সমর্থন করা যায় না। এই দেশটা তো তার বাপের না, এই দেশটা আমাদের। সে তো ২ দিন পরে প্যারিসে চলে যাবে কিংবা অন্য কোথাও গিয়ে মৌজ মাস্তি করবে। এখন দেশে পালিয়ে পালিয়ে যাওয়ার পরিস্থিতি হয়নি বলে পালিয়ে যায় নাই। কারণ সে এসএসএফ নিয়ে রেখেছে। আমি তাকে বেহায়া বলেছি। এইজন্য বলছি যে আমি নিজের থেকে স্বয়ং বলতে চাই না। বিশ্ব বেহায়া আপনি জানেন, এই টাইটেল আমি দিতে পারি না। এটা পটুয়া কামরুল হাসান দিয়ে গেছিল এরশাদকে। উনি যদি বেঁচে থাকতেন এটা উনি ফেরত নিয়ে এই বেহায়াকে দিতেন। যে কত বড় বেহায়া, নিজেকেই নিজে বিশেষ ব্যক্তি ঘোষণা করে, ভিভিআইপি ঘোষণা করে। এর থেকে বেহায়াপনা তো বাংলাদেশে কোথাও দেখি নাই। আমি শেখ হাসিনার একটা সমালোচনা করেছিলাম ২০০১ বা ওই সময়ের দিকে, যে উনি বঙ্গভবন তার নিজের নামে, গণভবন তার নিজের নামে লিখে নিয়েছিলেন। সেটা তীব্র সমালোচনা করেছি আমি তখন, যে একজন প্রধানমন্ত্রী হিসাবে তিনি গণভবন নিজের নামে লিখতে পারেন না। আর তারা তাদের যুক্তি দিয়েছিলেন যে তাদের সিকিউরিটি রিজন অমুক তমুক। পরবর্তী সরকার এসে সেটা বাতিল করে দিয়েছে। যে আমি দেখছি যে এর সঙ্গে তো এরই যদি তুলনা করি, এটা ১,০০০ গুণ মানে বাটপার এবং বাটপারি যে সে শাসন করেছে, এবং ১,০০০ গুণ বেহায়া। বাংলাদেশে ১,০০০ বছরে এরকম কোন বেহায়া জন্ম নেয় নাই যে বাংলাদেশের শাসন ক্ষমতায় এসছে। তো তাকে কেন আমরা তখন আর সাপোর্ট করবো? চিনতে দেরি হলো এইজন্যই যে, কারণ তার যে আবরণ তৈরি করে রেখেছিল সে বিশ্ব মিডিয়ায় এবং আমাদের চোখে, এটা আমাদের চিনতে সময় লেগেছে এইজন্যই। কিন্তু তার আপনি দেখেন, আমি ভালো কি খারাপ আমার কোন কার্যক্রম না দেখলে তো আপনি বলতে পারবেন না। ওকে আমরা সুদখোর হিসাবে জানতাম, ওকে আমরা বাটপার হিসাবে জানতাম। আপনি দেখেন আমার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আরেকটা মামলা দিয়েছে আমাকে ডিফেম করার জন্য। আমি একটা দুর্নীতিবাজ। আমার আমার অ্যাকাউন্টে টাকা আছে। আমার টাকাটা আছে। আমার এই টাকা আমি প্রকাশ্যে বলে দিচ্ছি। আমার এই টাকা আমার জমি বিক্রি করা টাকা। আমি আমার ওই জমি বিক্রি করা টাকা প্রদর্শনের জন্য যে সময়টুকু ১ বছর হয় নাই, ওই ১ বছর আমি পারি নাই। গত গত সিজনটাতে এমন এক রাজনৈতিক টার্মোইল ছিল। বিশেষ কোনো মানে আমার অংশীদার বা আদার্স অনেকগুলো সমস্যা আছে। এগুলা বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে। এবং এটা যেহেতু একটা আদালতে আছে আমি বলতেও চাই না। আমি ওই টাকাটা দিতে পারি নাই, এবং এবার যে দিব তার ১৪ দিন আগে আমাকে গ্রেফতার করে ফেলেছে। আমি এটা দিতে যাচ্ছি। আদালত এটা যে আমার টাকা, এটা আদালত প্রমাণ পেয়ে আমাকে এখন জামিন দিয়েছে। কিন্তু আপনি দেখেন আমি সামান্য কয়টা টাকার ট্যাক্স দিতে দেরি হচ্ছে, সেজন্য সে আমার বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছে।
অথচ এই বেহায়া রাষ্ট্র ক্ষমতায় বসে 666 কোটি টাকা কর নিজের যে ছিল সেটা মাফ করে দিয়েছে। সে অন্য যতগুলো করেছে এগুলো বাদ দেন না। আমার সাথে যেটা করেছে, আমার জন্য একটা আইন, তার জন্য আরেকটা আইন। আমি কর দিতে দেরি হয়েছে সেজন্য আমার বিরুদ্ধে দুদকে মামলা। আর তার 666 কোটি টাকা সে মাফ, মানে তার যে রাষ্ট্র পাবে সেটা সে মাফ করে নিয়েছে ক্ষমতায় বসে। সে ক্ষমতায় বসে একের পর এক কি না করেছে সেই লিস্ট তো জানেন সবাই। এবং ওই গ্রামীণ ওয়ালেট থেকে শুরু করে যা কিছু করেছে, এবং সর্বশেষ বেহায়াপনাটা করলো 1 বছরের জন্য আমাকে এসএসএফ দিতে হবে। কেন রে ভাই? তোমাকে কেন এসএসএফ দিতে হবে? তুমি তো সোনার রাজ্য করে দিয়ে গেছো যেখানে আমরা নিরাপদে ঘুরতে পারি। সো তুমি কেন নিরাপদে ঘুরতে পারছো না? তুমি কেন এখন মবের ভয় পাচ্ছ? তোমাকে বলেছিলাম যে তোমার বাড়ি আক্রমণ করবে মানুষ, সেটা তোমার গায়ে লেগেছিল। তো এখন কেন তাহলে তুমি মব করে রাখছো, ইয়ে করে রাখছো, এসএসএফ নিয়োগ করছো সরকারের কোটি টাকা খরচ করার জন্য? তোমার পিছনে কেন সরকার কোটি টাকা খরচ করবে? এই এই বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস তোমার অবদান কি? সে একটা লিস্ট লিস্ট বাঙালি জাতি জানতে চায়। ওই লিস্টটা যদি দাও তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, তুমি যে করেছিল, তুমি মহান 1000 বছরে এই দেশে এই জন্ম নিয়েছিলে, তুমি তোমার উপরে আর কোনো বাঙালি জন্ম নিয়ে নেই। তাহলে আমরা সেটা তখন মেনে নিতে পারবো তোমার এই অন্যায় আবদার গুলা। তো আপনি কি এই সরকারের কাছে আবেদন করবেন তার এই প্রোটোকল বাতিল করার জন্য? অবশ্যই করবো, মানে এখনো করছি। এটা বলা মানেই তো হচ্ছে যে এই বেহায়া থেকে এই এই প্রোটোকল তুলে নিতে হবে। কেন রাষ্ট্র তার টাকা টাকা দিয়ে এই বেহায়াকে পালবে? কারণ সে নিজেই তো এই সমাজ তৈরি করে দিয়ে গেছে। এখন তো আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, তো কারে ভয় পাচ্ছে? তা এটা তো তার লোকেরই আছে এখন। তার লোকেরাই সংসদে গিয়েছে, তার লোকেরাই সংসদের বাইরে আছে। তাদের কারোর সাথে তো তার দ্বিমত ছিল না। এবং সে যে একটা মৌলবাদী রাষ্ট্র করতে চেয়েছিল, এখানে উগ্র মৌলবাদী রাষ্ট্র, যেটা হয়তো মার্কিন প্ল্যানের অংশ, তো সেটা তো সে করে দিয়ে গেছে অলরেডি। এখন তো বাংলাদেশ উগ্র রাষ্ট্র দিকে যাচ্ছে। এবং বাংলাদেশের সংসদে যারা রাষ্ট্রকেই স্বীকার করে না, যারা স্বীকার করে না মানে যারা 71-এ এই রাষ্ট্রের উৎপত্তিকেই বিরোধিতা করেছিল, তারা এখন সংসদে বিরোধী দল। যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল, সেই যুদ্ধ অপরাধীরা এখানে শহীদ। পাকিস্তান পার্লামেন্ট যেভাবে তাদেরকে শহীদ আখ্যা নিয়ে কান্নাকাটি করে, এখানেও সেরকম হয়েছে। সো তার খায়েশ তো পূর্ণ হয়ে গেছে, তার রাজ্য তো আছে, তার রাজ্যে তাকে কেন, আমাদের কেন টাকা দিতে হবে? সে তো চলে গেছে। আপনার কাছে কি মনে হয় সে যে এখনো দেশে অবস্থান করছে, এর পেছনে কি কারণ রয়েছে? ধরেন এখন তারেক রহমান আছেন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি পার্লামেন্টেও দেখলাম গেছেন। আপনার কি মনে হয় এটি একটা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা তার এখনো আছে? সেটা তো রয়ে গেছে, কারণ প্রশাসনে সরকার যদি তার নিয়োজিত দোসরদের যদি ইয়ে না করে, মানে বিতাড়িত না করে, তাহলে তো সরকার বিপদে পড়বে পদে পদে। কারণ সে যে যাদেরকে ক্ষমতায় আনার জন্য তার প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টার অংশ হিসাবে তো সে ইনস্টল করেছে বিভিন্ন জায়গায়। তো সরকার এগুলা যদি ঠিক না করে তাহলে এই সরকারের বড় ধরনের একটা সমস্যা হবে। তো সরকার এই এই জামাত যে একটা গুপ্ত রাজনৈতিক দল অভিযোগ করা হতো যে গুপ্ত রাজনীতি করে, তো এই গুপ্ত রাজনীতি তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে করেছিল, সেটা আমরা জানি সবাই, এটা নতুন করে বলার কিছু নাই। ছাত্রলীগের মধ্যে করেছিল, তারা যে এখন বিএনপির মধ্যে করছে না তার গ্যারান্টি কোথায়? বিএনপির মধ্যে তো করতে পারে, এবং ডক্টর ইউনূস সহ যারা আছে তারাও তো এই বিভ্রান্ত করতে পারে। তবে সে পার্লামেন্টে গিয়েছিল, সেটা আমি মনে করি এটা যেটা নাগরিক হিসাবে সে যেতেই পারে, এবং যেহেতু সে বিগত সরকার প্রধান ছিল, সরকার প্রধান হিসাবে দেখতেই পারে, এবং এই নির্বাচন তো তার অধীনে হয়েছে, এরকম একটা সংসদে সে যেতেই পারে। এটা সৌন্দর্য, এগুলো হচ্ছে গণতন্ত্রের কালচার। কিন্তু এটা গণতন্ত্রের কালচার না যে যাওয়ার আগে এই এসএসএফ নিয়ে যাওয়া এবং ক্ষমতায় বসে একের পর এক নিজের এবং নিজের আখের গোছানোর যত প্রজেক্ট আছে, অর্থনৈতিক লাভ করা, নিজের 14 গোষ্ঠীকে ক্ষমতায় দিয়ে যাওয়া, নিজের আত্মীয় স্বজনকে পদোন্নতি দেওয়া, গোলামদেরকে পদোন্নতি বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া, ইউনুস সেন্টারে যে সমস্ত গোলামরা কাজ করতো তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া, ইনক্লুডিং ওয়াশিংটন প্রেস মিনিস্টার। সো এই যে পরিবেশ সে তৈরি করে দিয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে। সেটা চেঞ্জ না করলে এই সরকার যে তার নিজস্বতা নিয়ে আগাবে, সেটা সেটা আর চোখে পড়বে না। তাহলে মানুষ বিভ্রান্ত হবে যে এটা কি ইউনূসের শাসন চলছে না এখন বিএনপির শাসন চলছে।
জি। ভাই আমি শেষ করব। আমি জানি আপনি মানে মুক্তি পাওয়ার পর থেকে ক্রমাগত আপনাকে সাক্ষাৎকার দিতে হচ্ছে। আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আমি শেষ প্রশ্নটি করছি। আপনি কারাগারে যেই দুর্ভোগ, যে অন্যায় অমানবিক জীবন মানুষের দেখে এসেছেন, আপনি কি এই সরকারের কাছে আবেদন করবেন অতি দ্রুত যারা বিনা বিচারে জেলখানায় আছে তাদের মুক্তি দেয়া হোক? সেটাই তো আমি বললাম। সরকার ইন্ডিভিজুয়ালি ধরে আনিস আলমগীর, অমুক তমুক এভাবে না ধরে একটা সেল তৈরি করে দিক। সেখানে মানুষ আবেদন করবে, যেখানে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে টাকা খরচ করতে, করতে। সেই আইন আদালতে কেউ যদি না পড়ে তাহলে জানবে না যে এই সরকারি আইনের প্যাচে পড়ে কিভাবে একেকটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সাধারণ পরিবারের লোকগুলো। এবং তাদের আর্থিক সঙ্গতি নাই এগুলো চালানোর জন্য। আমার কান্না চলে আসে আপনার কি আমি মনে হয় কত সরকার যখন সেটি দেখলাম। করবে? হ্যাঁ? আপনার কি কোন মনে হয় এই সরকার সেটি করবে? আমি আবেদন করছি। সরকার করবে কি না করবে তার নিজের উপর নির্ভর করছে। কারণ সে যদি চায় যে এই অন্যায় জুলুম ইউনূসের আম এ ইউনূসের যে ধারাবাহিকতা সেটা আমরা রাখবো, তারা রাখতে পারে। কিন্তু সেই ধারাবাহিকতা রাখলে কি হয়? যেমন আমি বারবার একই উদাহরণ দিচ্ছি। 111 এ যে সরকার যে গুম খুনের রাজনীতি শুরু করেছিল বাংলাদেশে, সেই সেই কালচারটাই পরবর্তী সরকার এটা ধারণ করেছিল। শেখ হাসিনা সরকার ধারণ করেছিল। তো তাতে কি শেখ হাসিনা সরকারের কোনো লাভ হয়েছে? এবং আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারকে সবচেয়ে বড় অভিযোগ যেটা করা হয়, সেটা তো এই গুম খুনের জন্যই অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনা যে এত উন্নয়ন করেছেন, সবগুলো তো ম্লান করে দিয়েছে তার এই ধরনের কর্মকান্ডগুলো। কিন্তু এইটা কি শেখ হাসিনা নিজের নিয়ন্ত্রণে ছিল? উনি কি নিজে অমুককে গুম করো, অমুককে ধরে আনো, অমুককে তুলে আনো এগুলো বলেছেন? না, উনি তো বলেন নাই। উনি উনি তো হয়তো জানেনই না। কিন্তু রাষ্ট্রযন্ত্র এমনভাবে চলে যে উনি সেটা মেনে নেন। এখনো যদি এই রাষ্ট্রযন্ত্র যদি চেঞ্জ না হয়, তো এই সরকারের যে তারেক রহমানকে আমি অভিযুক্ত করব, কিভাবে করব? তারেক রহমান হয়তো জানেনই না যে এটা এই ঘটনা ঘটে গেছে, অমুককে তুলে এনেছে, অমুককে করেছে, অমুককে ভুয়া মামলায় দিয়েছে। সো এই কালচারটা চেঞ্জ করতে হবে মানে ওই প্রশাসনিক পদক্ষেপ নিয়ে। সেটা যতদিন না হবে এই এরা তার পরিণতি এই সরকারকেও গ্রহণ করতে হবে। ইউনূসের অপকর্মের দায় এই সরকারকেই নিতে হবে। তো এরা কেন নিবে? ইউনূসের দায় কেন নেওয়ার তার গরজ পড়ে গেছে এই সরকারের। তো সেই কারণেই এই সরকার অবশ্যই আমি মনে করি যে অবিলম্বে এই গুম খুনের যে স্টাইলে যেভাবে চলেছিল সেরকম এদের বিরুদ্ধে যদি বদনাম না হয়, আইনের যে জুলুম চলছে, আইনের জুলুমের অংশীদার তারা যাতে না হয়, জি। পদক্ষেপ নেবে। জি, আনিস আলমগীর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটা প্রশ্ন আপনাকে না করার লোভটা সামলাতে পারছি না। আপনার কি মনে হয় কি আপনার মনে হয় কি যে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে নাকি তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন সেটি সফল করে গেছেন? ইউনূসের উদ্দেশ্য ছিল দেশকে বিক্রি করা। সেটা তো সে করেই গিয়েছে লাস্ট মুহূর্তে। এ দেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। ইউনূসের আ ছিল তার নিজের যে সমস্ত মামলাগুলো ছিল এগুলো প্রত্যাহার করা, তার টাকা-পয়সা পকেটে হাতিয়ে নেওয়া, এগুলো করা। এই রাষ্ট্র নিয়ে যে সে চিন্তা করেছে এটা একদম বোকার স্বর্গে থাকতে হবে। এই রাষ্ট্র নিয়ে তার কোন চিন্তা ছিল না। এই রাষ্ট্র নিয়ে যদি চিন্তা থাকতো তাহলে সে ইনক্লুসিভ সোসাইটির কথা বলতো। সে সবচেয়ে বড় শয়তানিটা করেছে, সবচেয়ে বড় আ মানে কি বলবো এটা ডিপ্রাইভ করেছে জুলাই যোদ্ধাদেরকে। এই জুলাই শহীদদের প্রতি সে সবচেয়ে বেশি অনাচার করেছে। আমি আবারও বলছি যে, যেই মানুষগুলো মরেছে তারা কেউ না কেউ কারো না কারো সন্তান। এদের এদের বিচার তো বিনা বিচারে চলে যেতে পারে না। এদের হত্যার তো বিচার হওয়া উচিত। এই হত্যার বিচার কিভাবে হবে? আপনি যদি ভুয়া মামলা করেন। আমি আছি ঢাকাতে, আপনি ভুরুঙ্গামারীতে বা গাইবান্ধাতে কিংবা কক্সবাজারের কোন এক হত্যা মামলায় আমার নাম দিলেন। এমনও মামলা আছে বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি একেবারে শুরু থেকে প্রত্যেক কমিটির মানে সারা বাংলাদেশের এটা একটা মামলাতে এটা বোধহয় তেজগাঁর দিকে একটা মামলা আছে। সেই মামলাতে আসামি। আরেকটা মামলা আছে মনে করেন এরকম অ্যা ও ১৪ বড়, বড় নেতা যারা আছে সবগুলোকে। যে এটাতে কি হলো? এটা তো আল্টিমেটলি আইন তো অন্ধ হতে পারে না। আদালত তো অন্ধ হতে পারে না। আদালত তো আ এটা নিয়ে বিব্রত হবে এবং আদালত বলবে যে এতে এই লোককে আমি কিভাবে এখানে ফাঁসি দিয়ে দিই এই কাজের জন্য। তার মানে হচ্ছে রিয়েল ক্রিমিনালদেরকে অ্যা আড়াল করার জন্য বা রিয়াল ক্রিমিনালরা পার পেয়ে যাবে ইউনূসের এই সমস্ত কার্যক্রমে এবং এর জন্য আরো
মানে যে টাউটটাকে যে বাটপারটাকে আপনি দায়ী করবেন সেটা হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল এর সমান অংশীদার হতে হবে। কারণ তারাই জুলাই যোদ্ধাদেরকে প্রকৃত বিচার দিচ্ছে না। জুলাইয়ের শহীদদেরকে বিচার থেকে তারাই বঞ্চিত করছে। জি। আনিস আলমগীর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে